আজ আপনার জন্য নিয়ে এসেছি মনোজ সেনের লেখা কাল রাত্রি, বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। মনোজ সেন, তার জন্ম 1941 সালে। শিক্ষা জীবন কাটে কলকাতাতেই। লেখাপড়ায় অতি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মজীবনে যোগ দেন, আর তার পাশাপাশি চলে সাহিত্য চর্চা। রোমাঞ্চ পত্রিকায় তার প্রথম প্রকাশিত হয় সরল অঙ্কের ব্যাপার। এছাড়াও লিখেছেন বহু রহস্য, রোমাঞ্চক এবং ভৌতিক গল্প আর উপন্যাস। আজকের এই গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে আমি গোপীনাথ। শুরু হচ্ছে কাল রাত্রি। চিত্তপ্রসাদ বাবু নির্দিষ্ট মনে দাবা খেলছিলেন আমাদের ক্লাবে। আমরা সবাই তার প্রকৃতি অগ্রাহ্য করে সবাই তা ঘিরে ধরেছি। আমরা বললুম, অনেকদিন আপনার জীবনের কাহিনী শুনিনি রায়মশাই, আজ কিন্তু একটা শোনাতেই হবে। চিত্তপ্রসাদ বিরক্ত মুখেই বললেন, উফ, জ্বালিয়ে মারলেন আপনারা। আপনাদের এই ক্লাবে আসা দেখছি বন্ধ করতে হবে। যাই হোক, গল্প শুনতে চাইছেন যখন শোনাবো। হ্যাঁ, তবে কিন্তু এই শেষ। আমরা সকলে সমবেতভাবে মাথা নেড়ে বলল, না না, তা কি করে হয়। হ্যাঁ, তবে এইটা শোনার পর মাসখানেক আর কিছু শুনতে চাইবো না, আপনাকে কথা দিচ্ছি। আমরা। চিত্তপ্রসাদ বললে, ওকে, বেশ, মাসখানেক পরে আমাকে ইহজগতে দেখতে পাবেন কিনা তা কে জানে। এখন যে গল্প শুনতে চাইছেন, তো কিসের গল্প শুনবেন বলুন। হ্যাঁ, আমার জীবনে অদ্ভুত আর ভয়ঙ্কর তো অভিজ্ঞতা কম হয়নি, কাজেই কি ধরনের গল্প শুনতে চান জানালে একটু সুবিধে হয়। বিকাশ বলল, আচ্ছা রায়মশাই, আপনি তো বিশাল বিখ্যাত উকিল, হ্যাঁ, আবার আইন সমান্ত সদস্য ছিলেন। আপনি জেনে শুনে ইচ্ছে করে কোনোদিন আইন হয়ে গেছেন? চিত্তপ্রসাদ গম্ভীর মুখে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে, আইন আমি অনেকবারই ভেঙেছি, সেই জন্য জেলও খেটেছি। তবে তবে সে আইন ছিল বিদেশি সাংবাদিক, আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া আইন। আপনি বোধহয় সেরকম আইনের কথা বলছেন না। আপনি আপনি জানতে চাইছেন আমি সেরকম কোনো অপরাধ করেছি কিনা যা সর্বদেশে সর্বকালের সামাজিক আইনের বিরোধী, তাই না? হ্যাঁ, 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 করেছি। আমার চোখের সামনে ঘটা একটা হত্যাকাণ্ডের সমস্ত সাক্ষী এবং সমস্ত প্রমাণ যুক্ত করেছি, এবং হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দিই। এই কাজ কোনো দেশের আইন সহ্য করে না, বা সে স্বাধীন বা পরাধীন যাই হোক না কেন। আমরা বিস্ফারিত চোখে সবাই মিলে বলে উঠল, কি সর্বনাশ, এরকম কাণ্ড করতে গেলেন কেন? চিত্তপ্রসাদ দাবার বোর্ড সরিয়ে রেখে বললেন, করেছিলাম। সেই কাহিনী তাহলে শুনুন। তবে তবে সেটা একটা এতই অবিশ্বাস্য ঘটনা যে আপনারা হয়তো সব শুনে বলবেন, পুরো
ডবল ডিমরুটি হয়েছে। তা আপনারা যা কিছু তাই বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আগে এই সমস্ত অভিজ্ঞতার গল্প বলতে ভয় পেতুম, আজ আর পাই নাই। জীবনে জীবনের প্রান্তে এসে সামনে দাঁড়িয়ে সমালোচনা, প্রশংসা, সবই আমার কাছে তুল্যমূল্য। 1930 ও 1940-এর মধ্যে থেকে আমি অজস্র বার জেল কেটেছিলাম। আমি বন্ধুগণ, ভাই সকল, আসুন আমরা সবাই মিলে দেশের স্বার্থে এক হই, বিদেশের লন্ডন মঞ্চন করি। এমনই একটা জ্বালামো বক্তৃতা দিলাম আর ধরে নিয়ে চলে গেল সোজা পিক মাস্টারের। আবার বেরিয়ে এসে বিলিতি কাপড়ের দোকানের সামনে এসে মিটিং করলুম 2 মাসের জন্য গুটিয়ে দিল। ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, এরকমই চলছিল। এরই মধ্যে আমার ওকালতিও চলছিল আর নামও হচ্ছিল। এই সময় ঠিক মনে পড়ছে না, এই 39 কি 40 হবে। হঠাৎ একদিন আমার কাছে আমার বন্ধু চন্দ্রশেখরের জরুরি তলব দিয়ে এক টেলিগ্রাম এসে হাজির। চন্দ্রশেখর ছিল বর্তমান মালদা জেলার বকুলপুর গ্রামের জমিদার। আমার আমার ছোটবেলাকার বন্ধু, তাই তার আহ্বান অগ্রাহ্য করতে পারি না। কাজেই একদিন বসন্তকে সঙ্গে নিয়ে বকুলপুর রওনা দিলাম। আচ্ছা, এইখানে বসন্তের ব্যাপারে 2-4টে কথা বলে রাখা ভালো, কারণ এই গল্পেই তার ভূমিকা প্রধান বলা চলে। এই বসন্তের সঙ্গেই আমার পরিচয় হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে। আমি তখন সেখানে রাজবন্দী। বসন্ত আমার দেখাশোনা করত। শ্যামপুকুরের আদিত্য সিংহের বাড়ির লক্ষ টাকার দামির বাড়ির দেবতার মূর্তি চুরির জন্য তার একটা লম্বা সাজা হয়েছিল। তা সে সময় আমরা মনে করতাম জাতীয় চরিত্রে নদী না হলে সরাদ আসতে পারে না। কাজেই দেশোদ্ধারের সঙ্গে সঙ্গে মানুষের, বিশেষত পণ্ডিত মানুষের সংশোধন করতে চেষ্টা চালিয়ে যেতাম আমরা। আর এই কাজের আদর্শ জায়গা তো জেল। আমাদের লেকচার শুনতে শুনতে অনেক চোর বোধহয় চুরি করা ছেড়ে দিয়েছিল, এই ভয়ে যে ধরা পড়ে জেলে আবার ওর না লেকচার শুনতে হয়। তাই তাই বসন্তকে এমনই লেকচার দিতে গিয়ে আমার আমার খটকা লাগলো। দেখি লোকটা সাধারণ অপরাধী বলতে যা বোঝায় তা কিন্তু নয়। লক্ষ্য করলুম সে পারদ পক্ষে মিথ্যে কথা বলে না, অন্যায় দেখলে প্রতিবাদ করে, আর অবসরের সময় অন্য কয়েদিদের সঙ্গে কিস্তি কেয়ালি না করে চুপ করে ধ্যানস্থ হয়ে বসে কি সব ভাবে। সেই সময় তাকে দেখলে রীতিমতো সম্ভ্রম হয়। এমন লোককে উচিত অনুচিত নেতিবাচক বক্তৃতা দিয়ে কি বা লাভ? উল্টে আমি মাঝে মধ্যে লেকচার শুনতে লাগলো। এইরকম মানুষটা হঠাৎ চুরি করতেই বা গেল কেন? একদিন বসন্তের আড়ালে আরেক কয়েদি কার্তিককে ডেকে ব্যাপারটা জানতে চাইল।
কার্তিকও চোর ছিল, সে দেখতুম ওই বসন্তের শ্রদ্ধা ভক্তি করে থাকে। তা কার্তিক বলল, বসন্ত দাদা চুরি করতে পারে না রায়বাবু। তা তাকে ওই শ্যামপুকুরের সিঙ্গিরা ওই ওই শ্যামপুকুরের সিঙ্গিরাই তাকে অন্যায় করে ফাঁস দিয়েছে। তখন আমি জিজ্ঞেস করলেন, কেন? সিঙ্গিদের সঙ্গে তোর বসন্ত দাদার শত্রুতা কিসের? শত্রুতা নয় গো রায়মশাই, শত্রুতা নয় গো, গেরোর ফের, বুঝলে? গেরোর ফের। ব্যাপারটা বলি শোনো। এই আমাদের বসন্ত দাদা সিঙ্গিদের বাড়িতে চাকরের কাজ করত। খুদ বড়বাবুর খাস চাকর ছিল বসন্ত দাদা। একদিন ওই সিঙ্গিদের মন্দির থেকে মা দুর্গা সোনার মূর্তি আর যত সোনা জহরত হিরে মতি গয়না চট করে গায়েব হয়ে গেল। আর আর ওই চুরিটা হয়েছিল দুপুর রাত্রে। কিন্তু হতে না হতেই এক দারোয়ান মন্দিরের দরজা খোলা দেখে মহা হইচই চুরি দিল। তারপর তো হুড়ুস্থুর ব্যাপার। পুলিশ এসে আবার তার উপর তাণ্ডব জুড়ে দিল তার উপর। এবার বোঝ, আর দেবে নাই বা কেন? বড়বাবু যে পাঁচটি হাজার টাকার পুরস্কার দেবে বলেছিল, সেটি তো বড় কম টাকা নয়। আর আর সবার শেষে পুলিশ এসে ওই বসন্ত দাদাকেই ধরলে। তারপর জেরার পর জেরা, জেরার পর জেরা, জেরার পর জেরা। আমার বসন্ত দাদা সত্যি কথাই বলেছিলে আমি চুরি করিনি। সে ঘরে বড়বাবুও ছিলে। তিনি দারোয়ানকে বললে, বসন্তকে আমি চিনি, ও কখনো মিথ্যে কথা বলে না। বলে হঠাৎ কি খেয়াল হলো, বড়বাবু বসন্ত দাদাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি তো চুরি করনি, তা আমি বিশ্বাস করি, কে চুরি করেছে তুমি জানো? ব্যাস, এ কথা শুনে বসন্ত দাদা চুপ, আর কোনো কথা বলেনি। পুলিশে বড়বাবুতে কত চেষ্টা আকুতি মিনতি, তারপর তোমার ওই ভয় দেখানো সব করলে, তাও বসন্ত দাদা কোনো কথা বলে না। তখন বড়বাবুই আবার জিজ্ঞেস করলে, চোরাই মাল কোথায় আছে তুমি জানো? বসন্ত দাদা বলে, জানি। বড়বাবু জিজ্ঞেস করলে, কোথায়? বসন্ত দাদা বললে, ছোট রানীমার সিন্ধুকে বেনারসি শাড়ির তলায়। বিশ্বাস করো গো রায়মশাই, মাথায় বাজ পড়লো। হয়তো বড়বাবু এত আশ্চর্য হতে না। সঙ্গে সঙ্গেই বাড়ির ভিতরে খবর গেল, আর ওই চোরাই মাল ঠিক বসন্ত দাদা যেইখানে বলেছিলেন সেইখানেই পাওয়া গেল। তারপরে রাগে মুখে অপমানে বৌমার মাথায় একেবারে রক্ত উঠে গেল। এই সবটুকু ঝালটা গিয়ে পড়লো আমাদের বসন্ত দাদার উপরে। বড়বাবু একেবারে বসন্ত দাদার গলা টিপে ধরে বলে, তোমাকে বলতেই হবে কে চুরি করে ওখানে মালখানা রেখেছে। ছোট রানীমার ঘরে তুমি কখনো যাওনি? ছোট্ট রানীমার ঘরে ঢোকা তো দূরস্থান, তুমি কি করে জানলে যে মালটা ওখানেই আছে? তা বসন্ত দাদা কিছুতেই বলবে না। আর আর তখন হলো কি, বড়বাবুর হানটা দিয়ে আমাদের বসন্ত দাদাকে পিটোতে শুরু করলো। পায়ে পিটুনি, হাতে পেটানি, আরে বাপ রে বাপ, সে কি পিটুনি! যখন আর সহ্য করতে পারে না, তখন নিজে বলে ফেললো চুরি করেছে ছোট বাবু। আর আমাদের ওই ছোট বাবু মদে জুয়ায় মেয়ে মানুষে এত দেনা করেছে যে এখন একটা কিছু না করলে মুখ দেখানোর উপায় থাকবে না। তা বড়বাবু জিজ্ঞেস করলে, তুমি কি করে জানলে? তুমি কি চোখে দেখেছো? তা আমাদের বসন্ত দাদা বলে কি, হ্যাঁ। তারপর ছোট বাবুকে ডাকিয়ে আনা হলো। ছোট বাবু বলে, সব বাজে কথা। যদি আমি চুরি করে থাকি, তাহলে ও নিজের চোখে দেখলো কি করে? তার কারণ বসন্ত দাদা তো সেদিনকে তার দাদার শ্বশুর বাড়িতে কাজে সন্ধেবেলায় গিয়ে তার পরের দিন সকালে ফিরেছে। তাহলে সে নিশ্চয় মিথ্যে কথা বলছিল। আসলে সেই রাত্রে গোপনেই বসন্ত ফিরে এসে চুরি করে মাল ওই সিন্ধুকে রেখে আবার ফিরে গিয়েছিল। কথাটা নেহাত মন্দ নয়।
তা আমাদের এই বড় বাবু বসন্ত দাদাকে জিজ্ঞেস করে, তা তুমি কি সেই রাত্রে বালুরঘাটায় ছিলে? আমাদের বসন্ত দাদাও দেখি বলে, হ্যাঁ ছিলুম। বড়বাবু বললে, তা তুমি ওরকম দেখলে কি করে? রায় মশাই জানো বসন্ত দাদা কি বলল? বলল কি না, আমি ওরকম মাঝে মাঝে দেখতে পাই। আচ্ছা, এ কথাকে বিশ্বাস করবে বলো তো রায় মশাই? পুলিশ তো ছোট বাবুর কথাই মেনে নিল। তারা সবাই বললে বসন্ত দাদা নিজের জেরা নিজের জালে জড়িয়ে পড়েছে বলে তাকে চালান করে দিলে। বড়বাবু তাদের পেট ভরে কইসে খাইয়ে দিলে একেবারে। পরিবারের সম্মানখানা তো বাঁচলো। একটা বসন্ত গেলে 5টা বসন্ত পাওয়া যাবে, কিন্তু ইজ্জত, সেই ইজ্জত একবার খোয়ালে তাকে ফেরত পাওয়া বড় শক্ত। কি বলো রায় মশাই? দেখ কার্তিক, লালবাজারের সঙ্গে আমার সম্পর্কটা তো এমন কিছু মধুর নয়। তবুও আমি বলবো পুলিশ বোধহয় খুব একটা অন্যায় করেনি সেক্ষেত্রে। তোর বসন্ত দাদা বেলেঘাটায় বসে শ্যামপুকুরে চুরি দেখতে পায়, এই কথা আমাকে স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির এসে বললেও আমিও বিশ্বাস করতাম না, ঠিক আছে? কার্তিক হাত নেড়ে বলল, তা বিশ্বাস করবে কেন? তোমরা তো লেখাপড়া শিখেছ, ইংরেজিতে কাগজ পড়ো, পট পট করে বক্তৃতা দাও, যার কোনো মাথা মুন্ডু হয় নে, তা তোমরা বিশ্বাস করবে কেন? আর আর তোমরা জানবেও না আমাদের বসন্ত দাদার উপর ভর হয় গো, ভর। তখন বসন্ত দাদা অনেক কিছু দেখতে পায়। তুমি শুনলে আশ্চর্য হবে গো রায়বাবু। আমাদের এই বসন্ত দাদার পরিবার একেবারে তান্ত্রিকের পরিবার গো, একেবারে তান্ত্রিকের পরিবার। তাদের কত যুগের সাধনা, আর আর ওই শেষ হবে এখনকার মূল্য নেই গো। বিয়েটের দায়ে আমাদের এই বসন্ত দাদা চাকরের কাজ করে, আর এখন চোর বলে জেলও খাটে। বলে হুশ করে দীর্ঘশ্বাস ফেলল কার্তিক। তাতে অবশ্য কিছুমাত্র বিচলিত বোধ করিনি আমি। আজকালকার দিন হলে আলাদা কথা ছিল, হয়তো কৌতূহলী হয়ে উঠতাম, কিন্তু আজকের মতন সে যুগে তো আমরা এরকম সেন্স সারি পারসেপশন, আমরা ওই কেয়ারওয়াইজ বা ওই ওই যে কি যেন বলে টেলিপ্যাথি ইত্যাদি নাম তো শুনিনি। তখন ইংরেজি শিক্ষায় শিক্ষিত নবযুবক আমরা ওই ওই তন্ত্র মন্ত্র ভূত বেদ, ওই ভর হওয়া ইত্যাদি সমস্ত বুজরুকি বলেও উড়িয়ে দিতুম, ওই পাত্তাই দিতুম না। আর বসন্ত কোনোদিনও আমাদের ওই অতীন্দ্রিয় বর্ণনা বা গল্পও করেনি বা পরিচয় দেবার চেষ্টাও করেনি, কেবল একদিন ছাড়া। সে কথায় পরে আসছি। তা চন্দ্রশেখরের যেদিন টেলিগ্রাম এলো, আর ওই কিছুদিন আগে আমি আর বসন্ত একসঙ্গে জেল থেকে ছাড়া পেয়েছি। আমি তখন রাজা দীনেন্দ্র স্ত্রীকে একটা ঘর ভাড়া করে থাকি, আর ওই বসন্ত এসে আমার সঙ্গে জুটে গেল। আমি ব্যাচেলার লোক, বসন্তের মতন অ্যাসিস্ট্যান্ট পেয়ে বেঁচে গিয়েছিল। সেই যুগে বকুলপুর যাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। কিছুটা ট্রেনে, কিছুটা বাসে, আর ওই শেষটুকু গরুর গাড়িতে করে যেতে হতো। বসন্তকে সঙ্গে করে নিয়ে যাওয়ায় বেশ বেশ সুবিধেই হয়েছিল। এতটা দীর্ঘ পথ, সাথে একজন সঙ্গী থাকলে পথের কষ্ট কিছুটা লাঘব হয়। আর ওই বিশেষ করে যদি বসন্তের মতন সঙ্গী হয়, যে সাহায্য করার মতন অনুন্মুখ হয়ে আছে। চন্দ্রশেখর আমাকে নেবার জন্য
স্টেশন পর্যন্তই এসেছিল। সে কিন্তু দেখলো বসন্তকে দেখে যেন একটু অসন্তুষ্টই হয়েছে। বুঝলো বাসে আর গরুর গাড়িতে চেপে যেতে যেতে তার আমাকে কিছু বলবার ছিল। এই বসন্তের সঙ্গে থাকায় ব্যাপারটা একটু অসুবিধে হয়ে গেল। সারাটা রাস্তায় দেখলুম ওই চন্দ্রশেখর একটু গম্ভীর আর সন্ত্রস্ত হয়ে রইল। চন্দ্রশেখর আজ বেঁচে নেই। থাকলে দেখতে পেতেন তার মতন দিল খোলা আর ওই ফুর্তিবাজ মানুষ খুব কম। তার চেহারাটা ছিল ছোটখাটো, কিন্তু অন্তরটা ছিল মস্ত বড়। আজকের মতন সে যুগে ক্লাস স্ট্রাগল বা ক্লাস হিট্রেল ব্যাপারটা খুব একটা চালু হয়। তাই জমিদার হলেও তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করতাম। যেন একটা মানুষকে গম্ভীর আর দুশ্চিন্তা দেখলে একটু অস্বস্তি হয়। আমি আর ওকে সারা রাস্তা ঘাটালুম না। যখন বকুলপুর এসে পৌঁছালো তখন প্রায় মাঝরাত। গ্রামের রাস্তা সম্ভবত অন্ধকার, জনমানবহীন। কিন্তু আপনারা শহুরে লোক বিশ্বাস করবেন কিনা জানি না, মাঝরাত্রেও গ্রামের রাস্তায় কতগুলো শব্দ আসে। যারা তার সাথে পরিচিত তার কানে সেই সমস্ত শব্দ ধরা পড়ে। আর আমিও গ্রামের ছেলে, আমারও হঠাৎ মনে হলো কি অদ্ভুত শব্দহীন গ্রাম। মনে হয় যেন এখানে কোনো জীবিত প্রাণী বাস করে না। লণ্ঠনের আলোয় দেখল চন্দ্রশেখরের মুখ বিবর্ণ, বোধহয় খানিকটা আতঙ্কিত। হঠাৎ সেই নির্জনতা ভেঙে গাড়ির সঙ্গে আসা চারজন ভাই কোমর স্বরে চিৎকার করে বলতে আরম্ভ করলো, ওহে পঞ্চানন, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছি। ও মামু, কথা বলছো না কেন? ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা, ঠিক আছি। এই প্রকৃতির চিৎকার যেন যেন গর্ত স্পষ্টতই। এরা সবাই ভয় পেয়েছে। ভয়। গাড়ি যখন প্রকাণ্ড জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো, দেখি তার সামনের চত্বরে এক গাদা হ্যাজাক জ্বালিয়ে একদল পাইক বসে আছে। আমরা ঢোকা মাত্রই তারা সামনে এগিয়ে এসে আমাদের মালপত্র নামাতে শুরু করলো। বাড়ির ভেতরেও দেখি বারান্দায় সিঁড়িতে আলো জ্বলছে। ওপরে উঠতে উঠতে চন্দ্রশেখর জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে লোকটি কি তোমার চাকর? আর আমার তখন ঘুমে চোখ জড়িয়ে এসেছে। তখন বলল, না না, চাকর নয়, মেলে বলতে পারো। চন্দ্রশেখর হাসলো না, বলল, ও কি নিচে আমাদের চাকরদের সঙ্গে শুতে পারে? আর আমি বললুম, হ্যাঁ পারে, আলবাত পারে। বেশ। চন্দ্রশেখর একজন বাইককে বলল, এই শোনো, এই সঙ্গে যে লোকটি এসেছে তাকে তোমাদের মহানে নিয়ে যাবে। বসন্ত আমাদের ব্যাগটা নিয়ে পেছনেই আসছিল। চন্দ্রশেখরের কথা শুনে দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, না, আমি রায়বাবুর ঘরের বাইরেই শোব। আমার কেমন যেন গোলমাল লাগছে। চন্দ্রশেখর ভয়ানক গম্ভীর হয়ে বলল, না, ঘরের বাইরে শোয়া চলবে না, ওই মহালেই শুতে হবে তোমায়। বসন্ত ঘাড় গোজ করে দাঁড়িয়ে রইল। আমি তর্কাতর্কি থামানোর জন্য বলল, ঘরের বাইরে শুলে তোমার আপত্তি, তাই তো? ঘরের ভেতরে শুতে পারে? চন্দ্রশেখর স্থির দৃষ্টিতে চেয়ে বলল,
পারে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমি বললুম, আমার আমার আবার আপত্তি কিসের? এইসব ব্যাপারে আমার কোনোই প্রেজুডিস নেই, তুমি তো জানো। বেশ, বেশ, তাহলে সেই ভালো। সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে শোবে। ভোর হবার আগে দোর খুলবে না, কেউ ডাকলেও নয়, এমনকি আমি ডাকলেও নয়। এইবার আমার ঘুম ছুটে গেল। বললুম, তা তার মানে এইসব রহস্যের মানে কি? আর আর জানলা না খুললে আমি ঘুমোতেই পারি না। চন্দ্রশেখর ম্লান হেসে বলল, রহস্যটা না হয় কাল শুনো। আর জানলা খুললে তোমারই অসুবিধা হবে, কারণ কারণ তোমার জানলার নিচেই পাইকরা আগুন জ্বেলে বসে রাতটুকু গল্পগুজব করবে। ওই আওয়াজে তুমি ঘুমোতে পারবে না। আমি প্রতিবাদ করে বললুম, আমার জানলার নিচে পাইক কেন? এইসব তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, বলি ব্যাপারটা কি? চন্দ্রশেখর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কাল শুনো, শুভরাত্রি। বসন্ত ঘরের কোণায় দাঁড়িয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করলুম, কিছু বুঝলি? এই ডাকাতি ফাকাতির ব্যাপার নাকি? বসন্ত ঘাড় নাড়ল। না রায়বাবু, ডাকাতির ব্যাপার নয়, ব্যাপার অনেক খারাপ। এই গ্রামে কাল রাত্রি নেমেছে, আমি তার গন্ধ পাচ্ছি। কাল রাত্রি নেমেছে, তার আবার গন্ধ? বুঝলাম, এতটা রাস্তার ধকল, তার এত সব রহস্য একসঙ্গে আমার হজম করা আমার দুঃসাধ্য। অতএব আমি আর বাক্য ব্যয় না করে লম্বা হলো